সবাই কেমন আছেন? জি দাদা ভালো আছেন? জি দাদা ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। আপনাদের দু তিনটা ক্লাস বাকি পড়ে গেছে, আপলোড করাটা। দেখি কালকে তো বন্ধ আছে, কালকে করে ফেলবো। লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম একটু বলেন শুনি। প্রিসাইজ রাইটিং। দাদা সামারি এবং প্রিসাইজ রাইটিং এর টেকনিক গুলো। So we had some idea about how to develop the summary and precise, ঠিক আছে? এখন তো মা টেন্স পড়ায় ফেলছি না আমরা? জি দাদা কিন্তু এই যে সাবজেক্ট প্লাস হেড 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 ওইটা পড়ানো হয় না শুধু। আচ্ছা, এটা পড়াবো না, সমস্যা নাই। তো আমাদের অনেকগুলা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে আমাদের হাতে আসলে গ্রামার ক্লাস আছে আর একটা, ঠিক আছে? মোটামুটি গ্রামার মানে রাইটিং এর যে গ্রামারটুকু আমরা পড়াই, ওই গ্রামারটা আপনাদের পড়ানো হয়ে গেছে, কারণ এর বাইরে আমাদের কোনো গ্রামার আসলে লাগে না। এবং দেখবেন যে আমরা প্রায় টাইমে ওইটুকু আপনার বলি যে এর বেশি এর বাইরে আমাদের দরকার নাই, ঠিক আছে? তো এখন দেখেন, আহ আপনার এই জায়গাটাতে আসার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আহ, আমরা মূলত হচ্ছে আপনার 10টা ক্লাস রেখেছিলাম ট্রান্সলেশনের উপরে। তো এর মধ্যে মানে পত্রিকার উপরে আমরা 2টা ক্লাস নিয়েছি অলরেডি। তো এখানে মোট 10টা ক্লাস আমরা কাউন্ট করব টোটাল। এগুলো হচ্ছে আপনাদের পত্রিকা বেসড লেকচার হবে, ঠিক আছে? তো পত্রিকা বেসড লেকচারটা কিরকম, মানে 5টা ক্লাস দিব হচ্ছে আমরা বাংলা টু ইংলিশ, আর 5টা ক্লাস দিব হচ্ছে আপনাদেরকে ইংলিশ টু বাংলা, ঠিক আছে? মানে বড় বড় বাক্য আছে এই ধরনের কয়েকটা আর্টিকেল বের করে নিয়ে আমরা হচ্ছে এগুলো অনুবাদ করে দেখাবো যে হাউ টু ট্রান্সলেট দেম। তো ট্রান্সলেশন সত্যি কথা বলতে গেলে ভাই আসলে 10টা ক্লাস বা 5টা ক্লাসে হয় না, এটা আপনারাও জানেন আমরাও জানি। তারপরেও জাস্ট ধরেন যে চেষ্টা করা যতটুকু দেখানো যায়, প্র্যাকটিস কিভাবে করতে হয়, ঠিক আছে? সো ওইটার জন্য প্রিপেয়ার হন। তো আমরা আজকে ডিসকাশনে যাব, যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার ইয়েতে আমাদের গ্রামারের সর্বশেষ ডিসকাশন, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে আপনার ডিগ্রি অফ কম্প্যারিজন, ঠিক আছে? ডিগ্রি অফ কম্প্যারিজনটা আজকে আমরা পড়বো। তো একটু ঠান্ডা মাথায় আমরা শুরু করি লেকচারটা, আসেন দেখি শুরু করি। তারপর যদি দাদা, হ্যাঁ বলেন, শুনছি। ওই যে গত ক্লাসটা তো মানে গত ক্লাসটা 10টা বাজে করার কথা ছিল, পরে আপনি তো 9:30 বাজে শুরু করছিলেন, তাই আমি ওই ক্লাসটা করতে পারি নাই। তো উনি সমস্যা সালের নেই, ভিডিওটা তো ওটা দেন দিয়ে নাই, দেবো মাথায় আছে আমার, দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, দ্রুত দিন, কারণ 19 তারিখে একটা পরীক্ষা আছে তো। আমার এই ক্লাসটা কি হয়ে গেছে? না, সামারি ক্লাস হয়ে গেছে, হ্যাঁ। দাদা 19 তারিখ পরীক্ষা তো, জি, কালকে হয়ে গেছে। আপলোড দিলে হ্যাঁ আপলোড দিয়ে দেবো, সমস্যা নাই, ভয় পাবেন না, আজকের মধ্যে পেয়ে যাবেন আশা করি, ঠিক আছে? তো আজকে ক্লাসটা খুবই টেকনিক্যাল ক্লাস, এবং আজকে ক্লাসে 2টা নিয়ম আপনি শিখবেন, যে 2টা নিয়ম আপনি কোথাও পান নাই এখন পর্যন্ত, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো সবাই একটু মনোযোগ দিয়ে একটু মন দিয়ে পড়েন, সো দ্যাট আমরা জিনিসটা ক্লিয়ার করে নিতে পারি, ঠিক আছে? তো একটু দেখেন, ঠান্ডা মাথায় একটু পড়েন, ঠিক আছে? প্রথমে দেখেন, ডিগ্রি অফ কম্প্যারিজনে আমরা আসলে কি শিখি, আমরা কম্পেয়ার করা শিখি। তো কম্প্যারিজন করার সময় আপনাকে যেই জিনিসটা সবার আগে জানতে হবে সেটা হচ্ছে যে কম্প্যারিজন কয় প্রকার। তো এটা বললেই আমরা যেটা বলি, একজন বলেছেন কম্প্রিহেনশনের ক্লাসটা কবে দিবেন, এটা মনে হয় কালকে রাতে আপনারা পাবেন, কালকে রাতে আমার দেওয়ার ইচ্ছে আছে, দেখি কি হয়, ঠিক আছে? কারণ এই কদিন টানা একটু ক্লাস নেব আপনাদের, গতকালও নিতাম বাট একটু সময় করতে পারিনি বলে ধরতে পারিনি ক্লাসটা। তো দেখেন, কম্প্যারিজনটা হচ্ছে ফোকাস রাইটিং এ অ্যাড, হ্যাঁ সবই দিব ভাই, একটু ওয়েট করেন, সব আসবে, চ্যাট বক্স অযথাই করেন না, আসলে ক্লাসটা পরে দেন, ঠিক আছে? সবই দিব, যা বলছি এখন পর্যন্ত, যা যা কথা দিছি দেওয়ার চেষ্টা করতেছি, এবং যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আপনাদের 1 বাই 1 করে করে সবই দেওয়া হয়েছে, ঠিক আছে? মোটামুটি যা আমার পক্ষ থেকে দেওয়া যায় আমি দিয়ে দেবো, ভয় পাবেন না, ঠিক আছে?
তো এখন দেখেন এটা কিন্তু গ্রামারের সর্বশেষ ক্লাস, আমাদের কাছে আর কোনো কি নেই, গ্রামার নেই। এরপরে কিন্তু আমাদের সব ক্লাস হয়ে যাবে কি প্র্যাকটিক্যাল ক্লাস, একেবারেই প্র্যাকটিক্যাল ক্লাস। এই বিষয়টা একটু আমরা সবাই মাথায় রাখবো, ঠিক আছে? তো দেখেন, মূলত আমরা কম্পেয়ার করি কয় উপায়ে? আমরা কম্পেয়ার করি বেসিক্যালি দুই উপায়ে। একটা হচ্ছে জাস্ট আমরা কম্পেয়ার করি দুই উপায়ে, ঠিক আছে? এটা মাথায় রাখবো সবার মধ্যে। একটা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন, আর একটা হচ্ছে আপনার আনইকুয়াল কম্প্যারিজন। দেয়ার আর টু টাইপস অফ কম্প্যারিজন। আনইকুয়াল কম্প্যারিজনটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কম্পেয়ারেটিভ আনইকুয়াল কম্প্যারিজন, আর একটা হচ্ছে আপনার সুপারলেটিভ আনইকুয়াল কম্প্যারিজন। এই জায়গাতে এসে আমরা বলি কম্প্যারিজন তিন প্রকার। সেগুলো কি কি? এই জায়গাতে এসে আমরা বলি কি কম্প্যারিজন হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যে ইকুয়াল কম্প্যারিজন, তারপর হচ্ছে কম্পেয়ারেটিভ কম্প্যারিজন, আর হচ্ছে সুপারলেটিভ কম্প্যারিজন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে আমরা কম্পেয়ার করি আসলে কি সেটা আমাদের জানতে হবে। আমরা কম্পেয়ার করি সাধারণত তিনটা জিনিসকে। একটা হচ্ছে গিয়ে কি, একটু দাঁড়ান আমি একটা ভুল করে ফেলছি। একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে আমরা কম্পেয়ার করি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, আর একটা হচ্ছে আমরা কম্পেয়ার করি নাউন। এই হলো গিয়ে আমাদের কম্প্যারিজনের অবস্থা, ঠিক আছে? এই হলো গিয়ে আমাদের কম্প্যারিজনের অবস্থা। অর্থাৎ একটু দাঁড়ান, পেজ লেআউট ঠিক করে নেই। ভালো লাগে না বলতে, কিন্তু মানে দিয়ে যাবে ল্যান্ডস্কেপে ফেলা, ঠিক আছে? তো আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আমাদের কাছে মোট আপনার তাহলে কি আছে? আমাদের কাছে হচ্ছে তিন উপায়ে কম্পেয়ার করা যায়: ইকুয়াল, কম্পারেটিভ, সুপারলেটিভ। আর কম্পেয়ার করার জন্য তিনটা টাইম আছে: অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা নাউন। আজকে ক্লাসটি একটু লেন্দি ক্লাস হবে, 12:30 বাজতে পারে, মন দিয়ে পড়েন, হ্যাঁ, কাজে লাগবে। তো এখন একটা জিনিস মনে রাখবেন, কম্পারিজন যখন আপনি করেন, একটা সেন্টেন্স যখন আপনি কম্পেয়ার করেন, ঠিক আছে, তখন কিন্তু বেশ কিছু ঝামেলা আছে। ঝামেলাটা কি আমি একটু বলি, শুনুন। মনে করেন আপনি একটা বাক্য লিখছেন, কি লিখছেন? যে আই অ্যাম অ্যাজ টল অ্যাজ ইউ। মনে রাখবেন এই জিনিসটা কিন্তু আসলে দুইটা কম্বাইন্ড সেন্টেন্সের রূপ। সেই কম্বাইন্ড সেন্টেন্স গুলো কি কি? একটা হচ্ছে আই অ্যাম টল, আর একটা হচ্ছে ইউ আর টল। এই দুইটা সেন্টেন্সকে একত্র করে আপনার হইতেছে এটা বানানো হয়েছে। মনে থাকবে সবার এই জিনিসটা? একটু বলেন তো প্লিজ। জি দাদা। ওকে। তো যখনই আমরা কম্পেয়ার করি, যেমন আমি ইকুয়াল কম্প্যারিজন করতেছি, ইকুয়াল কম্প্যারিজনের বেসিকই হচ্ছে দুই পাশে দুইটা অ্যাজ থাকতে হবে, এবং মধ্যেখানে যে জিনিসটা কম্পেয়ার করবেন সেটা বলবে। যেমন এখানে আপনি দুইটা বাক্যের মধ্যে টল অ্যাডজেক্টিভটা কমন পেয়েছেন, তাই অ্যাজ টল অ্যাজ দেখেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি? আমরা বুঝতে পারলাম যখনই আমরা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব কম্পেয়ার করব, তখনই নিয়মটা হচ্ছে গিয়ে কি, অ্যাজ প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস হচ্ছে গিয়ে আপনার অ্যাজ। এটা হচ্ছে কি নিয়ম, ঠিক আছে? বাট যখন আপনি নাউনকে কম্পেয়ার করবেন তখন কি হবে? নাউনকে কম্পেয়ার করতে গেলে কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা আছে আমি একটু ক্লিয়ার করি, মন দিয়ে দেখেন। নাউনকে কম্পেয়ার করতে গেলেও আপনি ওই অ্যাজ, তারপর হচ্ছে নাউন প্লাস অ্যাজ দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই নাউনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে 4টা ওয়ার্ড আনতে হবে। সেই ওয়ার্ডগুলো কি আমি দেখাচ্ছি, একটু দাঁড়ান। মেনি অথবা মাচ,
ফিউ অথবা লিটল, সরি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন সবাই, দয়া করে ভুল করবেন না কোনোভাবে। এইভাবে আপনাকে জিনিসটা বসাইতে হবে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্লাস দিয়ে আপনি কাজ সারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার কি এটা সিস্টেম, ঠিক আছে, এটা গেল। হ্যাঁ, আর একটা উপায় কি আছে, আর একটা উপায় হচ্ছে গিয়ে দা সেম প্লাস নাউন প্লাস অ্যাস। এই হলো গিয়ে তিনটা স্টাইল। যাই কম্পেয়ার করেন না কেন, প্রথমেই টার্গেট রাখতে হবে দুইটা বাক্য নিতে হবে, যেই দুইটা বাক্যের মধ্যে আমার কোনো একটা অ্যাডজেক্টিভ বা ধরেন কোনো একটা অ্যাডভার্ব বা কোনো একটা নাউন আমার কমন থাকবে। তো ইকুয়াল কম্প্যারিজন করলে আমি এটা বসাবো। এখন একটা জিনিস ক্লিয়ার করে দিই আগে ভাগে, সেটা হচ্ছে যে এই দ্য সেম অ্যাজ, সরি, দ্য সেম নাউন অ্যাজ, এটার কোনো কম্পারেটিভ ফর্ম হয় না, এবং এটার কোনো কি বলে সুপারলেটিভ ফর্ম আমাদের হয় না। এটা দয়া করে আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে, যেটা কম্পারেটিভ সুপারলেটিভ কিচ্ছু নাই, ঠিক আছে। তো যদি আপনি আবার কি করেন, আপনি যদি আবার ওই কে এই যে কি বলে এই যে নাউনের যে 1 নম্বর কম্পারিজন আছে এটাকে কম্পারেটিভ ফর্মে নিতে চান, সেটা পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার এই পুরো জিনিসটা যা আছে তা থাকবে উইথ সাম চেঞ্জ। যেমন প্রথম অ্যাসটা চলে যাবে এবং দ্বিতীয় অ্যাজের পরিবর্তে বসবে হচ্ছে আপনার দেন। তারপর মেনি বা মাছ এটা হয়ে যাবে মোর, ফিউটা হয়ে যাবে ফিউয়ার, আর লিটলটা হয়ে যাবে হচ্ছে লেস। হয়ে গেল। এটা তাহলে কি পড়লাম, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। এটাকে আবার সুপারলেটিভ ফর্মে নেওয়া যাবে, সেটা দাদা কিরকম? প্রথম এস কি বাদ যাবে? হ্যাঁ, বাদ যাবে, বললাম তো ভাই, বাদ যাবে। হ্যাঁ, মানে আমরা বলি আই এম টলার দেন ইউ, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে। আর যেই আপনি সুপারলেটিভ ফর্মে চলে যাবেন তখন কিন্তু আর পরে দেনটারও আমার কোনো প্রয়োজন নাই। তবে সেক্ষেত্রে কি হবে, আমরা জানি যে সুপারলেটিভ ফর্মের আগে আমরা হচ্ছে একটা কি নেই, আমরা একটা হচ্ছে দা নেই। এই যে দা, দা লিখে আপনি ওটা লিখবেন। সেক্ষেত্রে মোরটা হয়ে যাবে মোস্ট, ফিউয়ারটা হয়ে যাবে ফিউয়েস্ট, আর লেসটা হয়ে যাবে হচ্ছে লিস্ট। আর কিছু নেই। বুঝতে পারলাম ব্যাপারটা না সবাই? জি দাদা। আচ্ছা, জি দাদা। এবার দেখেন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের বিষয়গুলো আমরা দেখি, এক এক করে দেখি পারি কিনা, চলেন। যেমন ধরেন আমি লিখলাম যে অ্যাজ টল অ্যাজ, আমি লিখলাম অ্যাজ বিগ অ্যাজ, আমি লিখলাম অ্যাজ স্লো অ্যাজ, আমি লিখলাম অ্যাজ সুন অ্যাজ, আমি লিখলাম অ্যাজ বিউটিফুল অ্যাজ, আমি লিখলাম অ্যাজ হ্যাপি অ্যাজ। অনেকগুলো লিখলাম। মানে মোদ্দা কথা সিস্টেমটা এটা দুটো বাক্যের মধ্যে আমার খালি কমন পেতে হবে, কমন পেলেই আমি এই কাজটা করতে পারবো। এটা হলো সিস্টেম, আর কিছুই না, ঠিক আছে। এখন দেখেন সমস্যাটা হচ্ছে যে এখানে এসে এটার কম্পারেটিভ ফর্মে কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? ঝামেলাটা হচ্ছে, সবাই কি অডিও শুনতে পারতেছেন? জি দাদা, শোনা জি যায়। দাদা। ওকে, থ্যাংক ইউ। তো যখনই আপনি কম্পারেটিভ ফর্মে যাবেন তখন কিন্তু ঝামেলা আছে এটাকে, কারণ অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব কম্পেয়ার করার মূল ভিত্তিটা হচ্ছে যে ওটার পরে একটা ইয়ার দিয়ে দেন বসায় দিবেন, টলার দেন। আর এখানে হবে কি দা টলেস্ট, ঠিক আছে। কিন্তু এই এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড যদি লাস্টে কনসোনেন্ট থাকে কিন্তু আগে ভাওয়েল থাকে, কিরকম? এই যে যেমন দেখেন আপনি লিখছেন বিগ, লাস্টে কনসোনেন্ট আগে একটা ভাওয়েল, সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি ডাবল জি, ডাবল কনসোনেন্ট, বিগার দেন। সুপারলেটিভ ফর্মে কি হবে এটা? দ্য বিগেস্ট। কিন্তু যদি সেই কনসোনেন্টটা হয়ে যায় কি ডব্লিউ এক্স অথবা জেড মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আবার এটা কি হবে না, ডাবল হবে না।
সেক্ষেত্রে কিন্তু এটা ডাবল হবে না, এটা নর্মাল ভাবে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে হবে কি তাহলে, এই যে দেখেন স্লোয়ার দেন মানে জাস্ট ই এন্ড যোগ হবে। একইভাবে এখানে হচ্ছে স্লোয়েস্ট, দা দিয়ে আপনি জাস্ট স্লোয়েস্ট বসাবেন, দা স্লোয়েস্ট। আর যদি দেখেন যে এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড যেমন সুন, যার লাস্টে হচ্ছে একটা কনসোনেন্ট, আগে হচ্ছে একটা ভাওয়েল, সরি দুইটা ভাওয়েল, সেক্ষেত্রে কনসোনেন্টটাকে দ্বিতীয় উচ্চারণ করতে হবে না, সেক্ষেত্রেও আপনি নর্মালি আর দিলে হবে, সুনার দেন। ওকে গেল। এবং এখানে এসে আমি কি লিখবো, দা সুনেস্ট। এবং এটা হচ্ছে বেসিক্যালি কারণটা কি, দুইটা ভাওয়েল উচ্চারণ করার পরে একটা কনসোনেন্ট আপনি চাইলেও দ্বিতীয় উচ্চারণ করতে পারবেন না, যেমন সুন বলার পরে কিন্তু আরেকটা এন বলা যায় না, কিন্তু বিগার, 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 কিন্তু সুন বলার পরে আপনি বলতে পারবেন না আরেকটা এন। কিন্তু সুন থেকে আপনি যদি একটাও বাদ দেন তাহলে হবে সন, এবার কিন্তু পারবেন সন্নার, কিন্তু সুন বলার পরে কিন্তু আপনি আর পারবেন না। এই রেসপিরেটরি সিস্টেমে বাতাস থাকে না বলেই আমরা এটাকে ডাবল এন উচ্চারণ করতে পারি না, এটাই হলো কারণ, আর কোনো কারণ নেই। এটাই আমরা গ্রামার বানায় ফেলছি, আর কিছুই না। এই WXZ এখানে এই কথা, যেমন দেখেন স্লো, আপনি চাইলেও আর একটা ডাব্লিউ উচ্চারণ করতে পারবেন না, এই হলো সমস্যা। বুঝতে পারলাম ব্যাপারটা? জি দাদা। ভালো বুঝতে পেরেছেন? জি দাদা। ওকে জি দাদা। আর যখন দেখলেন বিউটিফুল একাধিক সিলেবল, তখন আপনি আগে হচ্ছে বসাবেন মোর অথবা লেস, তারপর হচ্ছে বিউটিফুল, তারপর হচ্ছে দেন বসাবেন। সুপারলেটিভ ফর্মে গেলে কি করবেন, দা বসাবেন, তারপরে মোস্ট অথবা লিস্ট, বিউটিফুল বসাবেন, তাহলে হয়ে যাবে। আর যখন দেখবেন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের আগে, সরি শেষে ওয়াই আছে, আই রিপিট ওয়াই আছে, তখন ওয়াই কেটে কম্পারেটিভ হলে আপনি বসাবেন হচ্ছে IER, যেমন হ্যাপি আর দেন। আর সুপারলেটিভ ফর্মুলা কি হবে, দা লিখে IEST, দা হ্যাপিয়েস্ট। এই পুরো সিকোয়েন্সটা সবার কাছে ক্লিয়ার থাকবে না ভুলে খেয়ে ফেলবেন বলেন? জি দাদা, ক্লিয়ার থাকবে। ওকে, থ্যাংক ইউ। এখন এগুলা আপনারা আমাকে ভাবতে পারেন যে এই কদিন তো ভদ্রলোক ভালোই গ্রামার পড়াইতেছিল, কিন্তু আজকে কি ফালতু গ্রামার নিয়ে বইছে, এটা তো কোনো দরকার নেই হুদাই, ঠিক আছে? কিন্তু এটারও দরকার আছে, তাই শিখিয়ে নিতেছে আপনাদেরকে, আর কিছুই না, ঠিক আছে? এখন এই গ্রামারটা নিয়ে আসলে বকবক করার কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনার যেটা করতে হবে সেটা হলো এখান থেকে বেশ কিছু প্রবলেম আমাদের দূর করে নিতে হবে। কিরকম প্রবলেম? আমরা একটু আগে বলেছিলাম যে আমরা যে কোনো কম্পারেটিভ সেন্টেন্স বানালেই সেটা হচ্ছে গিয়ে কি আপনার দুইটা সেন্টেন্সের কম্বাইন গ্রুপ। তাই আমরা এখন কি করব, আমরা এখন একটা মজার গেম খেলবো। সেই গেমটা কি? সেই গেমটা হচ্ছে আমরা এখন বাক্যকে কম্পেয়ার করা শিখবো। তো আসেন আমরা একটা বাক্যকে কম্পেয়ার করার চেষ্টা করি, দেখা যাক পারি কিনা। তো এখন দেখেন এই যে বাক্যকে কম্পেয়ার করতেছি, আসেন আমরা দেখি পারি কিনা, চলুন। তো আমি প্রথমে একটা এক্সাম্পল দেখাই, এক এক্সাম্পলটা ভালো করে বুঝে নেন, ঠিক আছে? একজন কি বলছেন, দুঃখজনক। কি দুঃখজনক ভাই, বুঝি না, একটু বলেন। হ্যালো নাজমুল হাবিব সাহেব, বলেন কি দুঃখজনক? একজন বললো শুনতে পাচ্ছে না নাকি? ওইখানে এই আপনার জন্য দুঃখ প্রকাশ করে লাভ নাই, ওনাদেরকে বারবার বলেছি জয়েন করার সময় আপনারা হচ্ছে জয়েন উইথ অডিও দিয়ে জয়েন করবেন ল্যাপটপে, অথবা হচ্ছে ইয়ের সময় হচ্ছে ডিরেক্ট কানেকশন দিয়ে জয়েন করতে। এগুলো হচ্ছে বেসিক নলেজ, এগুলো তো অনেক বলেছি, আর কত বলবো, তাই না? তো ধরেন আমি লিখলাম যে আই এম টল, ফুল স্টপ দিয়ে ইউ আর টল। এই যে আপনি দেখতে পারতেছেন যে আমার কাছে এখানে দুইটা টল অ্যাডজেক্টিভ কমন আছে। তাহলে আমি যদি ইকুয়াল কম্প্যারিজন করি, ভালো করে দেখেন, আমি একটা সিচুয়েশন আপনাদেরকে দেখাই, আশা করি বুঝতে পারবেন, না বুঝতে পারার কোনো কারণ নাই। আমি যদি ইকুয়াল কম্প্যারিজন করি তাহলে আমার প্রথমে কি আসবে? আমার প্রথমে আসবে হচ্ছে as tall as,
আই রিপিট, ইকুয়াল কম্প্যারিজন করলে আমার প্রথমে আসবে হচ্ছে অ্যাজ টল এজ, অর্থাৎ দুই জায়গা থেকে আমি অ্যাজ টল এজ মানে টলটাকে বাদ দিয়ে দিলাম। তো এরপর আমি কি করব, মনে মনে দেখেন আমি খুব ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? দুই জায়গা থেকে মনে মনে আমি কি করব, টলকে বাদ দিয়ে দিব। এই যে আমি টলকে দুই জায়গা থেকে বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম, ঠিক আছে? হয়ে গেল। এখন এই বাদ দেওয়ার পরে দুই বাক্যের যা রিমেইনিং পার্ট আছে, প্রথম বাক্যের রিমেইনিং পার্ট আগে বসবে আই এম অ্যাজ টল অ্যাজ, দ্বিতীয় বাক্যের রিমেইনিং পার্ট পরে বসবে ইউ আর। হয়ে গেল, শেষ, আর কিছুই না। আই এম অ্যাজ টল অ্যাজ ইউ আর। এবং সেন্টেন্সটা যদি কম্পারেটিভ ফর্মে হয় তাহলে হবে টলার দেন, তাহলে আই এম টলার দেন ইউ আর। সুপারলেটিভ ফর্মে কি হবে, দা টলেস্ট। এখন আমরা জানি যে সুপারলেটিভ ফর্মে গেলে কিন্তু আপনারা কি করতে হয় না, পরের অংশটুকু লাগে না, আই এম দা টলেস্ট বলে হয়ে যায়। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? একটু বলেন তো প্লিজ। জি দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা good. তো যদি এটা বুঝতে পারেন তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আমরা আরেকটা বাক্য নিই, দেখি আমরা পারি কিনা। হ্যাঁ, আমি মনে করেন বললাম যে আমি মনে করেন বললাম যে আই প্লে ওয়েল, আপনি বললেন যে ইউ প্লে ওয়েল। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কি ভাই, আমাদের কম্পারেটিভ করেন, সুপারলেটিভ করেন, যাই রিলেটিভই করেন না কেন, সব জায়গাতে কিন্তু কথা ওই একটাই, ঠিক আছে? তাহলে দুই ওয়েল মিলে হয়ে যাবে কি, অ্যাজ ওয়েল অ্যাজ। দুই ওয়েলে মিলে হয়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ। প্রথম বাক্যের বাকি অংশ কি, আই প্লে। দ্বিতীয় বাক্যের বাকি অংশ কি, ইউ প্লে। তো অ্যাজ ওয়েল অ্যাজ যদি কম্পারেটিভ ফর্মে নেন তাহলে হবে বেটার দেন, যদি সুপারলেটিভ ফর্মে নেন তাহলে হবে দ্য বেস্ট। এটা তো বুঝতে পারতেছেন নাকি? জি দাদা। ওকে, তাহলে এই যে একজন বলছেন ইউ হওয়ার কথা না, আটটা কেন হইলো? এই জিনিসটা আমিও জানি যে আটটা হবে না, তো বিষয়টাকে হচ্ছে সহজ রাখার জন্য আমি রেখেছি। এটা একটু ওয়েট করেন, দেখেন, এত তাড়াহুড়া করার দরকার নাই, টেনশনের কোনো কারণ নাই, এটা আমার মাথায় আছে, ঠিক আছে? তো আমরা এই তিনবার আর লিখবো না, আমরা এখন একবার লিখেই ব্যাপারটা বুঝে নিব, ঠিক আছে? এবং আশা করি আমরা পারবো, নাকি? ঠিক আছে, বুঝতে পারলাম কি আমরা? জি দাদা, বুঝতে পেরেছি। জি দাদা। তো আমরা এখন এরকম কয়েক জোড়া বাক্য লিখবো, কয়েক জোড়া বাক্য লিখে দেখবো যে আমরা আসলে পারতেছি কিনা, ঠিক আছে? চলেন আমরা শুরু করি ভগবানের নাম নিয়ে। তো আমরা আসেন শুরু করি, দেখি পারা যায় কিনা। ধরেন আমি এইটুকু নিলাম, হ্যাঁ এইটুকু নিলাম। আমি এখানে 1 নম্বরে লিখলাম, এখানে 1 নম্বর লিখলাম যে আই এম টল, ফুল স্টপ দিয়ে বললাম ইউ আর টল। এখানে 1 নম্বরে বললাম যে আই প্লে ওয়েল, ইউ প্লে ওয়েল, ঠিক আছে? ঠান্ডা মাথায় পড়বেন। আমি বললাম আই প্লে ওয়েল, তারপরে বললাম ইউ রিড ওয়েল, তারপরে বললাম কি, তারপরে বললাম সরি, আই লাভ ইউ মাচ, তারপর হচ্ছে ভুরু কপাল কি লিখছে, কি হয়েছে, আই লাভ ইউ মাচ, তারপর লিখলাম যে আই লাভ হার মাচ, তারপর লিখলাম আই লাভ ইউ মাচ, তারপর লিখলাম হি লাভস ইউ মাচ, তারপর লিখলাম আই প্লে ওয়েল ইন দা মর্নিং, তারপর লিখলাম আই প্লে ওয়েল ইন দা ইভিনিং। হতেই পারে, তাই না? তারপরে মনে করেন আমরা আরেক জায়গায় বাক্য নেই, এই কে মারছে আমার, আরেক জায়গায় বাক্য আসতেছে, ও না এটা আসছে তো, দেরি কপাল। একটু দাঁড়ান, গুছিয়ে নেই,
বিরক্ত হয়েন না, আপাত দৃষ্টিতে মনে হতে পারে কি পড়তেছি এগুলা, কিন্তু এগুলোর প্রয়োগ অনেক বড়। আপনি সারাদিন ক্লাস করে এটা বুঝতে পারছেন যে এই লোক কিছু কিছু জিনিস পড়াবে। আমি যদি বলি আই প্লে ওয়েল ইন দা মর্নিং, ইউ রিড ওয়েল ইন দা ইভিনিং, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে যে সবগুলাকে আপনার কম্পেয়ার করে করে দেখা। তো আনইকুয়াল কম্প্যারিজনও যা, ইকুয়াল কম্প্যারিজনও তা, ঠিক আছে? সুপারলেটিভ কম্প্যারিজনও তা, শুধুমাত্র ওই একটু করে চেঞ্জ হয়, অ্যাজ টল এস, এগুলো একটু জাস্ট চেঞ্জ হয়, ঠিক আছে? তো এই জায়গাটাতে এসে আমরা এখন কি করব দেখেন, আমি একটু বলি। যেমন এখানে টল টল কমন পেলাম, তাহলে আই এম অ্যাজ টল এজ ইউ আর লিখলাম। ব্যাপারটা কি দাঁড়ালো যে যেটা কমন সেটা আমি দুইটা অ্যাজ এর মধ্যে বসালাম, এরপরে প্রথম বাক্যের সবটুকু আগে, দ্বিতীয় বাক্যের সবটুকু পরে। তো কম্পারেটিভ আর সুপারলেটিভ আমি লিখতেছি না, কারণ ওইখানেও সবগুলা নিয়ম ইকুয়ালি প্রযোজ্য হবে। আমি এখানে যে নিয়মটা শিখবো, জাস্ট অ্যাজ টলারের জায়গায় টলার দেন হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন কি বলেছি? জি দাদা। জি দাদা। আচ্ছা, তাহলে আমি লিখলাম আই প্লে অ্যাজ ওয়েল অ্যাজ ইউ প্লে। তারপর 3 নাম্বারের এখানে কি হবে? আই প্লে as well as you read। এখানে কি হবে? এখানে হবে I love you as much as I love her। তারপর এটা কি হবে? I love you as much as he loves you। ব্যাপারগুলো ভালো করে খেয়াল করেন। এখানে কি হবে? এখানে হবে I play in the morning as well as you play, sorry, you play na, I play in the evening। এটা কি হবে? I play in the morning as well as you দাদা আগের বাক্যে read দুইটা এস in- দিয়ে দিছেন, হ্যাঁ, আগের বাক্যটায় দুইটা এস হয়ে গেছে। সমস্যা নাই, থাকুক, ডিলিট করে দিচ্ছি, কারণ থ্যাংক ইউ। গেল। তাহলে আলটিমেটলি ব্যাপারটা খুব ইজি, যেটা কম্পেয়ার করব সেটা আমি যদি একত্রে পাই, আমি জাস্ট ওটাকে হচ্ছে আপনার ইকুয়াল কম্প্যারিজন করলে দুইটা অ্যাজ এর মধ্যে বসাবো, আনইকুয়াল করলে দেন করে বসাবো, আর সুপারলেটিভ করলে আমি ইএসটি বা সুপারলেটিভ ফর্মে বসাবো, ঠিক আছে? এই হলো গিয়ে কথা। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গাটাতে এসে আপনার কাছে মনে হতে পারে যে কয়েকটা জায়গা আমার কাছে রিডান্ডেন্ট মনে হচ্ছে। কোথাও আপনি হয়তো বা দেখতেছেন যে ভাই সাবজেক্টটা সেম, কোথাও হয়তো অবজেক্টটা সেম, কোথাও হয়তো অবজেক্টটা সেম, কোথাও হয়তো কমপ্লিমেন্টটা সেম, কোথাও হয়তো হচ্ছে আপনার কি বলে বি ভার্ব। প্রিপোজিশনটা সেম, মানে প্রিপোজিশন ফ্রেজটা সেম, কোথায় হচ্ছে আপনার মনে করেন যে ভার্বটা সেম, অনেক জায়গায় অনেক কিছু সেম সেম পাচ্ছি। তো আপনি যে কাজটা করবেন, একমাত্র ভার্ব বাদে যা যা আছে, একমাত্র ভার্ব বাদে যা যা আছে সেম পেলে পরের অংশ থেকে বাদ দিয়ে দিবেন। যেমন দেখেন, আমি যদি দেখাই, এই যে যেমন দেখেন আমি মার্ক করতেছি হলুদ রং দিয়ে, আন্ডারলাইন দিয়ে মার্ক করি, এখানে দেখেন আপনার দুই ক্ষেত্রে কিন্তু আই কমন, তাহলে আমি পরের অংশ থেকে কি করব? আই বাদ দিয়ে দিব। তো এই যে আমি আই বাদ দিয়ে এখানে আমি নিচ দিয়ে আবার লিখেও দিচ্ছি আপনাকে, যেন আপনি বুঝতে পারেন। এই যে মনে করেন আমি পরের অংশ থেকে আই বাদ দিয়ে দিলাম, হয়ে গেল, শেষ। তারপরে যেমন দেখেন এর পরের বাক্যে গিয়ে দেখবেন, আন্ডারলাইন করে দিচ্ছি, এখানে দেখবেন যে ভাই ইউ মানে অবজেক্ট কমন। তো যেহেতু এখানে সেম, তাহলে আমি পরের বাক্যের অবজেক্টটা বাদ দিয়ে দিচ্ছি। I love you as much as he loves, হয়ে গেল, ঠিক আছে? তারপরে যেমন আমি দেখতে পারতেছি যে কোথায় গেল, এই যে এই বাক্যটাতে এসে দেখতে পারতেছি যে আমাদের দুই ক্ষেত্রে সাবজেক্ট সেম, তাহলে আমি এখান থেকেও আইটা বাদ দিয়ে দিলাম। ব্যাপারগুলো কি বুঝতে পারলেন সবাই কি করতেছি আমি? জি দাদা, বুঝতে পারছি। মানে যেখানে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনাল ফ্রেজ পাবো, সেখান থেকে ওটাকে বাদ দিয়ে দিব। জি স্যার। আচ্ছা,
এখন ভার্বের ক্ষেত্রে গিয়ে কি হবে এইটা একটু চিন্তা করা যাক। ঠিক আছে, ভার্বের ক্ষেত্রে গিয়ে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে মেইন পরের অংশে মেইন ভার্ব আছে কিনা। আমি লিখে দিলাম, প্রথমে দেখতে হবে যে পরের অংশে আপনার মেইন ভার্ব আছে কিনা, আছে কিনা। যদি, আই রিপিট, যদি না থাকে, যদি না থাকে, তো যদি মেইন ভার্ব না থাকে তাহলে বাক্য বানানোর জন্য একটা অক্সিলারি ভার্বকে আনা হয়েছে, তাই না? তো সেই অক্সিলারি ভার্ব তো থাকবে, অক্সিলিয়ারি ভার্বকে বাদ দিতে হবে, শেষ। অর্থাৎ দেখতে হবে কি ভার্বের ক্ষেত্রে প্রথমে দেখবো পরের অংশে মেইন ভার্ব আছে কিনা। যদি যদি না থাকে তাহলে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকবে, ওই ভার্বটা কেটে বাদ দিতে হবে। কোনটা? এই যে প্রথমটা, আই এম এস টল এজ ইউ আর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ আর কোনো মেইন ভার্ব নেই, তাই আমরা আরটা বাদ দিয়ে দিব। এই দেখেন আপনারা যেটা বলছিলেন সেটা হয়ে গেছে, দেখছেন? মিলছে না? এবার মিলছে? জি দাদা। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে ভাইয়া মেইন ভার্ব থাকলে কি হবে, কারণ ওইটা বাদে তো সবগুলোতেই মেইন ভার্ব আছে, মেইন ভার্ব থাকলে কি হবে দেখি আমরা। মেইন ভার্ব থাকলে প্রথমে মেইন ভার্ব থাকলে কি করতে হবে দেখেন। হ্যাঁ, এটাকে আমরা একটু বক্স দিয়ে একে একে বুঝাই, তাহলে বুঝতে আমাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে, ওকে। মেইন ভার্ব থাকলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে একটু দাঁড়ান, যে সাবজেক্ট সিমিলিয়ার নাকি সাবজেক্ট ডিফারেন্ট। অর্থাৎ যখন দেখলাম যে না পরের অংশে আমাদের মেইন ভার্ব আছে, তখন আমরা দেখবো সাবজেক্টটা কি সেম নাকি সাবজেক্টটা ডিফারেন্ট। এরপর কি দেখবো, সাবজেক্ট সেম কিনা দেখার পরে দেখবো ভার্ব সিমিলিয়ার নাকি ভার্ব ডিফারেন্ট। একইভাবে সাবজেক্ট যদি ডিফারেন্ট হয় এরপর আমরা দেখবো ভার্ব সিমিলিয়ার নাকি ভার্ব ডিফারেন্ট। ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং দেখেন। তো যদি আমরা দেখি যে আমাদের সাবজেক্ট সিমিলিয়ার ছিল, তাহলে আমরা প্রথমে যেন কি করতাম, সাবজেক্ট কেটে দিতাম, এই যে কেটে দিলাম। এরপর যদি দেখেন যে ভাই ভার্ব সিমিলিয়ার, তাহলে ভার্বও কেটে দিবেন। আর যদি দেখেন যে না ভার্ব ডিফারেন্ট, তাহলে ভার্ব রেখে দিবেন, কিছুই করতে হবে না। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যালো, জি দাদা, বুঝতে পেরেছি। তো দেখি তো সাবজেক্ট সিমিলার ছিল কোথায় কোথায়, আমরা একটু বের করি আসেন। সাবজেক্ট সিমিলার ছিল হচ্ছে, এটাকে আমি একটু হলুদ কালার দিয়ে এবার মার্ক করে দেই, দেখেন বুঝতে পারেন কিনা, আশা করি বুঝতে পারবেন। এই যে আমাদের এই দুইটা ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু সিমিলার ছিল, দেখেন খেয়াল করে দেখেন। সাবজেক্ট যখন সিমিলার ছিল সাবজেক্ট কেটে দিয়েছি, এখন ভার্বের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রে কিন্তু ভার্বও সেম। তাহলে এই ভার্বও আমরা কি করবো, কেটে দিব। এই যে ভার্ব কেটে দিলাম লাভ, এই যে এখান থেকে কেটে দিলাম প্লে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? জি দাদা, বুঝতে পারছি। ডিফারেন্ট হলে কি করতাম বলেন তো? ডিফারেন্ট হলে সাবজেক্ট কেটে দেওয়ার পরে ভার্ব যদি ডিফারেন্ট পেতাম তাহলে কি করতাম? রেখে দিব। রেখে দিতাম, খুব সিম্পল একটা জিনিস। এখন সাবজেক্ট ডিফারেন্ট যখন, তখন তো সাবজেক্ট কাটতে পারবো না আমরা। তো সাবজেক্ট ডিফারেন্ট কোথায় কোথায় আছে? এখন উপরে এই যে আই এম এস টল এজ ইউ, এখানে তো আর ভার্বের কোনো বিষয়পত্র না, এটা বাদ হয়ে গেছে। এই যে সাবজেক্ট ডিফারেন্ট আছে হচ্ছে, আমরা এবার এটাকে সবুজ মার্ক করব। এই যে এখানে সাবজেক্ট ডিফারেন্ট, তারপরে হচ্ছে এখানে সাবজেক্ট ডিফারেন্ট, তারপর হচ্ছে এখানে সাবজেক্ট ডিফারেন্ট, এখানেও সাবজেক্ট কিন্তু ডিফারেন্ট। তাহলে এগুলো তো ভাই আমরা চাইলে এখন সাবজেক্ট কাটতে পারবো না, সাবজেক্ট থেকে যাবে। একই হবে যদি দেখেন যে ভার্বও ডিফারেন্ট, তাহলে ভার্বও কাটবেন না, রেখে দিবেন। তাহলে সাবজেক্ট ডিফারেন্ট এবং ভার্ব ডিফারেন্ট কোথায়? এই যে দেখেন, আমি এবার এটাকে মার্ক করতেছি কি,
মার্ক করতেছি হচ্ছে আপনার পেস্ট কালার দিয়ে। এই যে দেখেন এখানে সাবজেক্টও ডিফারেন্ট, ভার্বও ডিফারেন্ট। তারপরে একদম নিচেরটাতে গিয়ে দেখেন এটার ক্ষেত্রেও কিন্তু সাবজেক্টও ডিফারেন্ট, ভার্বও ডিফারেন্ট। মিলছে কথাটা আমার? দেখেন তো ভাই। জি দাদা। কিন্তু বাকি যে দুইটা গ্রিন কালার আছে সেখানে সাবজেক্ট ডিফারেন্ট কিন্তু ভার্বটা সেম। এই জায়গাটার নিয়মটা বাংলাদেশের কোনো বই আপনি পাবেন না সচরাচর। এই জায়গাতে কি করতে হবে, এই যে লিখে দিচ্ছি, ভার্বকে কেটে দিয়ে ওই জায়গাতে যে টেন্স আছে ওই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে। এই হলো ঝামেলা। যেমন আই প্লে অ্যাজ ওয়েল এস ইউ প্লে, সাবজেক্ট ভিন্ন রেখে দিয়েছে কিন্তু মেন ভার্বটা সেম, তাহলে মেন ভার্বটা কাটলাম প্লে। এবার বুদ্ধি করে বলেন তো দেখি আপনারা যে এটা কোন টেন্সে আছে? Present indefinite. আমি যদি অক্সিলারি ভার্ব আনি কি আনবো তাহলে? Do. হ্যাঁ, যারা আর বলছেন তারা অনেক ভালো বলছেন, ঠিক আছে, যে আপনার এখনো মনে হইতেছে এখানে আর বলতে হবে নাকি? আর এম ইজ আর এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসে? বলেন তো একটু কষ্ট করে। কন্টিনিউয়াস টেন্সে আমি জানি ভুলটা আপনারা সবাই করেন, কিছু করার নাই, তারপর তাই জিজ্ঞেস করি ক্লিয়ার করবো। বলেন তার বাক্যটা তাহলে কি হবে? আই প্লে অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু। তাহলে এখানে এসে কি হবে? এখানে লাভসটা বাদ যাবে, এখানে হবে আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ হি ডাস। বুঝতে পারলাম ব্যাপারটা সবাই আমরা? জি দাদা, হিয়ার জন্য ডাজ। ওকে, তাহলে এখন দেখেন এই যে আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ হার, রেড মার্ক করে দিচ্ছি, আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ হার। আর হচ্ছে আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ হি ডাজ। এই দুই জায়গাতে এসে কিন্তু ভাই ঝামেলা লাগবে আমাদের। কেন ঝামেলা লাগবে আমরা একটু এবার এখানে এসে শিখবো ঝামেলাটা। কারণটা হচ্ছে দুইটা বাক্যের মিনিং দুই রকম। আপনারা প্রায় টাইমই এখানে একটা ভুল করেন, আমি দেখেছি। যখন এই গ্রামারটা আমার সলভ করতে দেই আপনারা ভুল করেন অনেকে, আমি দেখছি জিনিসটা। তো এই দুইটা বাক্য আসলে কি বুঝায় এটা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার আমাদের। তাহলে দাদা লাল কালারটা চেঞ্জ করলে একটু সুবিধা হয়, বুঝতে সমস্যা হচ্ছে দাদা। চেঞ্জ করতেছি, দাঁড়ান সময় দিন। এই দেখেন আই লাভ ইউ অ্যাজ মাচ এজ হার, এর মানে হচ্ছে আমি দুইজন ব্যক্তিকে সমান ভালোবাসি। একটা হচ্ছে ইউ মানে তুমি, আর একটা হচ্ছে হার মানে আর একটা মেয়েকে। আর যখন বললাম আই লাভ ইউ অ্যাজ মাচ এজ হি ডাজ, এর মানে হচ্ছে আমি এবং আর একটা থার্ড পার্সন হি, এই দুইজন তোমাকে সমান ভালোবাসি। কথার পার্থক্য বুঝতে পেরেছেন? জি দাদা। প্রথমটা হচ্ছে মানে আমি দুইজনকে একইভাবে ভালোবাসি, আর দ্বিতীয়টা হচ্ছে দুইজন আরেক মানে তৃতীয় জনকে একইভাবে ভালোবাসি। এবার দেখেন এখানে আরেকটা ঝামেলা ক্লিয়ার করে দেই আপনাদেরকে, সেটা হচ্ছে যখনই আপনি অক্সিলারি ভার্ব আনবেন তখন আপনি চাইলে আরো একটা কাজ করতে পারেন। সেই কাজটা কি আমি একটু বলি, দাঁড়ান। না রে ভাই, ভাল লাগে না আমার ল্যাপটপের উপরে, আমি আর কি ল্যাপটপ কিনুম বলেন তো দেখি। এই ল্যাপটপের উপর আর তো কোনো ল্যাপটপ নাই, তাও যদি হ্যাং করে তখন মেজাজটা গরম হয় না। তো যখন আপনি অক্সিলারি ভার্ব আনতেছেন তখন চাইলে এটা যার অক্সিলারি ভার্ব তার আগে বসাতে পারেন, অর্থাৎ হি ডাজ না বলে ডাজ হি বলতে পারেন, আবার ইউ ডু না বলে ডু ইউ বলতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? অর্থের কোনো ভেরিয়েশন স্যার? কি অর্থের কোনো ভেরিয়েশন হবে এটাতে? না, কোনো ভ্যারিয়েশন হবে না স্যার। ওকে, সো রাইটিং এর জন্য আমাদের এই গ্রামার গুলা শিখতে হয়, ঠিক আছে। এখন আমার আসলে শরীরে এই মুহূর্তে এনার্জি নাই, আমি একটা রেকর্ডেড ভিডিও প্লে করব যেখানে হচ্ছে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, ঠিক আছে, তারপরে হচ্ছে টেন্স, তারপরে হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, এই সব কিছুকে ইউজ করে আপনার একটা সেন্টেন্স তৈরি করা যায় সেটা দেখাবো।
আমি নিজেই ক্লাসে দেখাই, বাট আজকে এনার্জি পাচ্ছি না শরীরে ভাই। সো আমি এটা একটু বের করি এবং দাদা, আপনারা দেখেন, ঠিক আছে? করা যাবে কি? Wait a bit, wait a bit, wait a bit. No talk, please. দাঁড়ান। আচ্ছা, yes. হ্যাঁ, কি প্রশ্ন আছে বলেন। দাদা বলতেছে যে এখানে আপনার পসেসিভ কখন ব্যবহার করা হয়, যেমন একটা সেন্টেন্স যদি বলি দাদা, মাই বুক ইজ ইন্টারেস্টিং অ্যাজ ইয়োর্স, এই ইয়োর্সটা কখন ব্যবহার করা হয় দাদা, এটা যদি একটু ভাই ক্লিয়ার। এগুলো তো ভাই আপনারা আসলে মানে এমসিকিউ গ্রামারের পড়াশোনা দেখছেন, এগুলো আসলে কি বলবো বলেন। মাই বুক ইজ বেটার দেন ইউর বুক, ইউর বুকের পরিবর্তে ইয়োর্স বলা হয়। এগুলো আসলে রাইটিং গ্রামারে গিয়ে আসলে আমরা ধরে নিই যে আপনি এগুলো পারেন। এগুলো তো একেবারে রুডিমেন্টারি প্রাথমিক লেভেলের বিষয়, ঠিক আছে? এটা তো পারার কথা মনে হয় আপনাদের, তাই না? আমি কি ভুল বললাম বলেন? বা দ্যাট অফ, দোজ অফ, এগুলো তো ধরে নিতেই পারি। আমি যদি বলি দ্য প্রবলেম অফ বাংলাদেশ ইজ বিগার দেন দ্য প্রবলেম অফ ইন্ডিয়া, এখানে দ্যাট অফ ইন্ডিয়া হবে। এগুলো পারেন না আপনারা? জি, কি স্যার। বলতে হয়? এগুলো তো পারেন ভাই, এগুলো নিয়ে আমি কি বলবো আর আসলে। এই যে রাইটিং শিখতে বসে আসলে কিছু কিছু মানে ব্যাপার কিন্তু থাকে যে এই জিনিসগুলো তো আসলে পারার কথা, এগুলো সিম্পল জিনিস, এগুলো না পারার তো কোনো কারণ নাই, ঠিক আছে? এই জিনিস পারতে হবে আপনাকে, তাই না? কারণ রাইটিং শিখতেছেন মানে আপনি একটা ভিন্ন জিনিস শিখতেছেন এখানে, ঠিক আছে? এখন ওই গতানুগতিক ভাবে আমি যদি আপনাকে এখন এই দ্যাট অফ দোজ অফ পড়াই, তারপর যেমন ধরেন আপনি হয়তো শিখছেন, কি শিখছেন, এই যে এফ এ আর ফার, এই ফারের দুই ধরনের ফার্দার আছে, একটা হচ্ছে এফ এ আর টি এইচ ই আর ফার্দার, আর একটা এফ ইউ আর টি এইচ ই আর ফার্দার। এখন এগুলো ভাই আমরা ধরে নিই যে আপনারা পারেন, ওগুলো হলো এমসিকিউ গ্রামারের টপিক। রাইটিং এসে তো আমরা আসলে এই ধরনের গ্রামার গুলো পড়াবো না আপনাদেরকে, ঠিক আছে? একটু ভিন্ন গ্রামার পড়াইবো। এই যে এখন আমি একটা বাক্য লিখে দেখাবো, আপনারা দেখবেন যে রাইটিং এর মূল জিনিসটা আপনি শিখবেন, ঠিক আছে? দেখেন, ওকে ভাই, বুঝতে পারছেন কি বলছি? রাগ করেন না ভাই, এটা পারতে হবে। দ্যাট অফ দোজ অফ যদি আপনি আসলে এখন না পারেন, ভার্স আপনি এখন এই যে কম্পিটিটিভ এক্সাম দিবেন, এটা খুব প্যাথেটিক আসলে চিন্তা করলে। রাগ করেন না ভাই, নেন দেখেন। তো আমরা কিন্তু আমাদের গত ক্লাসে মানে বুঝি নাই, কি বললেন? স্ক্রিনটা একটু বড় করে দিলে সুবিধা হয় দাদা, মোবাইলে দেখতেছি। স্ক্রিন তো একদম মানে সবচেয়ে বড় করে দিয়েছে, এর চেয়ে বড় করা যাবে না তো, এটা মানে ভিডিও প্লে করতেছি ভাই। জুম মিটিং এর ইটা দাদা, জুম মিটিং মানে বুঝি নাই কোনটা। আপনার জুম অ্যাপের যে স্ক্রিনটা আছে সেইটা। আপনি স্ক্রিনে কি দেখতে পাচ্ছি একটু বলেন তো আমাকে। দাদা ল্যান্ডস্কেপ করে নিলেই হয়, চার দেখতে। জি দাদা, landscape করে ল্যান্ডস্কেপ করে নিলেই হয়ে যাবে। ল্যান্ডস্কেপ করেই তো দিলাম, কি বুঝলাম না কি বলতেছি। না দাদা, আপনারটা ঠিক আছে, যে দাদা দেখতে আপনারটা ঠিক পাচ্ছে না, আছে। দাদা ঠিক যে আছে। ও দেখতে আচ্ছা পাচ্ছে আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, নেন ঠিক শুনেন। আছে, ডিগ্রি অফ সমস্যা নেই, কম্পারিজনের ফার্স্ট পার্টে আমরা অডিও কিন্তু শুনতে পারতেছেন এখান থেকে? পুরো বিষয়টা দেখেছিলাম যে কিভাবে ডিগ্রি অফ কম্পারিজনটাকে ইউজ করতে হয়। হ্যালো, এবারে আমরা জি দাদা শুনতে পাচ্ছি। যে কাজটা করব সেটি হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজনের পুরো সেন্সটা আমরা ইউজ করব এবং দেখব যে আমরা কিভাবে একটা বড় বাক্য বানাতে পারি বা প্রফেশনাল সেন্টেন্স তৈরি করতে পারি। দেখুন, ধরুন আমি যেহেতু বাংলাদেশ ইকোনমি, ইন্ডিয়াস ইকোনমি নিয়ে কথা বলছিলাম, আমি ইকোনমি নিয়ে একটা বাক্য লিখছি। দেখুন, ধরুন আমি বললাম যে দ্য ইকোনমি অফ বাংলাদেশ will grow much. এরপর আমি লিখলাম দ্য ইকোনমি অফ, ফর এক্সাম্পল আমি লিখলাম দ্য ইকোনমি অফ ইন্ডিয়া will grow much. ওকে, এবার খেয়াল করে দেখুন এই দুই ক্ষেত্রে কিন্তু আপনি মাছটা কমন নিতে পারেন। সো ইফ ইউ সে দ্যাট মাছটা কমন নেবেন তাহলে কি হবে, অ্যাজ মাচ অ্যাজ। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে প্রথম বাক্যের পুরো অংশটাই আগে চলে যাবে, এই যে প্রথম বাক্যের পুরো অংশটাই আগে চলে গেল, আর দ্বিতীয় বাক্যের পুরো অংশটা কিন্তু পরে চলে যাবে, এই যে পরে চলে গেল। এবার একটা জিনিস খেয়াল করুন, এটা কিন্তু ইকুয়াল কম্প্যারিজন, যে ভারতের বাংলাদেশের অর্থনীতি ইন্ডিয়ার অর্থনীতি সমান বৃদ্ধি পাবে বা বিকশিত হবে, হোয়াট এভার।
তো এটা 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 এই মুহূর্তে পসিবল না, কারণ ভারতের অর্থনীতি দেশ হিসেবে অনেক বড়, সো অর্থনীতি অনেক বড়। তারপর আমরা জাস্ট লিখছি বাক্যটা। তো এটা কোনো ইকোনমিক কোনো বেজ নেই, জাস্ট ফিকশন সেন্টেন্স। ওকে, এবার এই ইকুয়াল কম্প্যারিজনটাকে আমি যদি আমার টোটাল আইডিয়াটাকে অ্যাপ্লাই করি, কম্প্যারিজনের যে আইডিয়াগুলো শিখেছিলাম সেটা কী কী শিখেছিলাম, যে এখানে কিন্তু সাবজেক্টটা ভিন্ন, কারণ প্রথম দিকে সাবজেক্ট হলো বাংলাদেশের অর্থনীতি আর দ্বিতীয়টার সাবজেক্ট হলো ইন্ডিয়ার অর্থনীতি, তাহলে কিন্তু সেম হচ্ছে না, কিন্তু মেইন ভার্বটা কিন্তু সেম পাচ্ছি। তো মেইন ভার্বটা যদি সেম পাই, সেক্ষেত্রে আমাদের নিয়মটা কি, মেইন ভার্বটা কেটে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। সো আমি যদি গ্রোটা কাটলে কিন্তু অটোমেটিক্যালি একটা অক্সিলারি ভার্ব আমরা পেয়ে যাচ্ছি, উইল। ওকে, আচ্ছা, এবার দেখুন, আমরা জানি যখন দ্য ইকোনমি অফ বাংলাদেশ বললাম তখন দ্য ইকোনমি অফ ইন্ডিয়া বলার দরকার নেই, তখন দ্যাট অফ ইন্ডিয়া বললে কিন্তু আমাদের হচ্ছে, তাই না? তো দ্যাট অফ ইন্ডিয়া বলে যদি হয় তাহলে সেন্টেন্সটা কিন্তু আমরা চাইলেও এইভাবে লিখতে পারি যে দ্য ইকোনমি অফ বাংলাদেশ উইল গ্রো অ্যাজ মাচ অ্যাজ দ্যাট অফ ইন্ডিয়া উইল। ওকে, এবার একটা বিষয় খেয়াল করুন, আপনি কিন্তু জানেন লাস্ট যে উইল অক্সিলারি ভার্বটা আছে, এই ভার্বটা কিন্তু ওর সাবজেক্ট যে তার ঠিক আগে গিয়েও বসতে পারে। খেয়াল করে দেখুন তো, উইলের সাবজেক্ট কে ছিল? দ্য ইকোনমি অফ ইন্ডিয়া বা দ্যাট অফ ইন্ডিয়া। তাই চাইলে আপনি কিন্তু এটা যেভাবে লিখেন না কেন, আপনি কিন্তু চাইলে একটা মজার কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই উইলকে এই আগে নিয়ে যেতে পারেন, এই যে আগে নিয়ে যেতে পারেন, এবং একইভাবে এটাকেও আপনি চাইলে কী করতে পারেন, আগে নিয়ে যেতে পারেন। সো এই বিষয় দুটো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আমি তাহলে একটা কাজ করি, আমি এই দুটো সেন্টেন্সকে আরেকবার কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিই। ধরুন আমি উইলটাকে আগে নিয়ে গেলাম, দেন এটাকে আমি আগে নিয়ে যেতে পারি। আচ্ছা, এবার যদি বলি যে না আনইকুয়াল কম্প্যারিজন করবেন, তাহলে কি হবে? আনইকুয়াল কম্প্যারিজন করলে সব কিছুই সেম, জাস্ট অ্যাজ মাচ এর জায়গায় যেটা হবে সেটা হচ্ছে মোর দেন হয়ে যাবে। অর্থাৎ এই একই বাক্য আপনি যা কিছু লিখেছেন উইল বি রিমেইনিং অ্যাজ দ্য সেম, সব কিছুই ঠিকঠাক থাকবে। আমি কিন্তু বারবার বলছি উইলটাকে আগে আনবেন কি আনবেন না সেটা একেবারে আপনার উপর নির্ভর করছে, বাট গ্রামাটিক্যালি এটা কারেক্ট। তখন এখানে কি হবে? মোর দেন হবে, এই যে মোর দেন করে দিলাম, অর্থাৎ এটা আনইকুয়াল কম্প্যারিজন হয়ে গেল। সো আপনি যেভাবে ভালো লাগে সেভাবে লিখবেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা কাজ করি, আমি ইকুয়াল কম্প্যারিজনের জন্য একটা সেন্টেন্স নিই এবং আনইকুয়াল কম্প্যারিজনের জন্য আমি একটা সেন্টেন্স নিচ্ছি। ধরুন ইকুয়াল কম্প্যারিজনের এই সেন্টেন্সটা নিলাম, আর আনইকুয়ালের জন্য হচ্ছে আমি এই সেন্টেন্সটাকে নিলাম। তো এবার খেয়াল করে দেখুন, আমাদের একটা মজার গেম খেলার সময় এসেছে। এখানে দুইটা বাক্যের ক্ষেত্রে আমি রেড মার্ক করে দিচ্ছি বাক্য দুটাকে। এই দুইটা বাক্যের বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে প্রথমটা মিন করছে বাংলাদেশের অর্থনীতি ভারতের অর্থনীতির সমান বৃদ্ধি পাবে, আর দ্বিতীয়টা মিন করছে বাংলাদেশের অর্থনীতি ভারতের অর্থনীতির চাইতে বেশি বৃদ্ধি পাবে। হোয়াট এভার, যাই হোক, এখন একটা বিষয় হচ্ছে যে আমি যদি বলি যে না হয় বাংলাদেশের অর্থনীতি ভারতের অর্থনীতির সমান বৃদ্ধি পাবে অথবা বেশি বৃদ্ধি পাবে, তাহলে কি হবে? তার মানে আমি কিন্তু ইকুয়াল কম্প্যারিজনটাও বললাম, আবার আনইকুয়াল কম্প্যারিজন মানে কম্পারেটিভ কম্প্যারিজনে বললাম। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে খেয়াল করে দেখুন, সব কিছুই সেম থাকলে হচ্ছে শুধুমাত্র এই অ্যাজ মাচ এস আর হচ্ছে মোর দেন এইটুকু জিনিসকে একত্রে আনতে পারলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো একত্রে আমরা আনবো কীভাবে? সেক্ষেত্রে যে কাজটা করব, প্রথম অংশের সব কিছুই আমি একই রকম রাখবো। দ্য ইকোনমি অফ বাংলাদেশ উইল গ্রো, তো গ্রো বৃদ্ধি পাবে সমান ইন্ডিয়ার অর্থনীতির সমান অ্যাজ মাচ অ্যাজ অর মোর দ্যান উইল দ্যাট অফ ইন্ডিয়া। ইয়েস, এবার কিন্তু দেখুন আমি কিন্তু একই বাক্যের মধ্যে দুইটা কম্প্যারিজনই ইউজ করলাম, অ্যাজ মাচ অ্যাজ অর মোর দ্যান। যাই হোক, কোনো সমস্যা নেই। এবার দেখেন এই লাইনটুকুর অর্থ কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি হয় ভারতের অর্থনীতির সমান বৃদ্ধি পাবে বা তার চেয়ে বেশি বৃদ্ধি পাবে। ওকে, এবারে আমার প্রথম দিকের অংশের সাবজেক্ট কি? দ্য ইকোনমি অফ বাংলাদেশ। তো প্রথম দিকের সাবজেক্ট যদি ইকোনমি অফ বাংলাদেশ হয়ে থাকে, আপনি কিন্তু কি করতে পারেন, এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসতে পারেন। তো আমি অ্যাডজেক্টিভ ক্লজ আনার জন্য যদি একটা কাজ করি, সেটা হচ্ছে ধরেন আমি লিখলাম যে it is experiencing
a tremendous growth. এই ইট কাকে বোঝাচ্ছে? বাংলাদেশের অর্থনীতিকে। সো এরপর লিখব দ্যাট ইজ এক্সপিরিয়েন্সিং এ ট্রিমেন্ডাস গ্রোথ। এই যে এবার দেখেন এটা কিন্তু হয়ে গেল। একইভাবে আমি যদি ইন্ডিয়ার অর্থনীতির জন্য একটা বাক্য লিখি এরকম করে যে ইট ইজ এক্সপিরিয়েন্সিং এ long standing downturn, অনেক দিন ধরে জিনিসটা আপনার থেমে আছে এরকম, তাহলে এক্ষেত্রে কি হবে? এটা কিন্তু দ্য ইকোনমি অফ ইন্ডিয়াকে বোঝাচ্ছে, বা বলতে পারেন দ্যাট অফ ইন্ডিয়াকে বোঝাচ্ছে। তাহলে কি হবে? এই দেখুন আমি লিখে দিলাম দ্যাট ইজ এক্সপিরিয়েন্সিং। যদি এখানে ইজ না বলার ইজ বলার চাইতে হ্যাজ বিন এক্সপিরিয়েন্সিং বলে ভালো হতো, সমস্যা নেই, আমাদের আবার ঠিক করে নেব। এবার দেখুন দুই ক্ষেত্রেই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করা যাবে। তাহলে এখান থেকে আমি দ্যাট ইজ কেটে দিলাম, এক্সপিরিয়েন্সিং ঠিক আছে, এখানেও দ্যাট ইজ কেটে দিলাম, এক্সপিরিয়েন্সিং ঠিক আছে, হয়ে গেল, শেষ। বাক্যটা কি হলো? দ্য ইকোনমি অফ বাংলাদেশ এক্সপিরিয়েন্সিং এ ট্রিমেন্ডাস গ্রোথ will grow as much as or more than will that of India experiencing a long standing downturn. এবার দেখুন আপনি কিন্তু চাইলে বলতে পারেন এই যে ইট ইজ এক্সপিরিয়েন্সিং এ ট্রিমেন্ডাস গ্রোথ। কি এক্সপিরিয়েন্স করছে? এ ট্রিমেন্ডাস গ্রোথ। এই ট্রিমেন্ডাস গ্রোথের জন্য কিন্তু আপনি চাইলে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারতেন। আপনি যদি বলতেন যে ইট ইজ লিড বাই রাইজিং এক্সপোর্টস অ্যান্ড হচ্ছে আপনার রেমিটেন্স। ওকে, তো এই ইট দিয়ে কিন্তু আপনি সেই ট্রিমেন্ডাস গ্রোথকে বোঝাচ্ছেন। সেক্ষেত্রে ইট কেটে কি আনতে পারতেন? আপনি আনতে পারতেন দ্যাট ইজ লিড বাই, রাইট? এবার খেয়াল করে দেখুন এটাও কিন্তু রিডাকশন করা যাবে। এই যে আপনি রিডাকশন করলে লেড বাই, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এই পার্টটা চাইলেই গ্রোথের পরে নিয়ে বসাতে পারেন। ওয়াও, জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে এখন আসলে, তাই না? সো মূলত আমরা এইভাবেই আপনার বিভিন্ন সময়ে ডিফিকাল্ট সেন্টেন্স তৈরি করে থাকি। এখন আপনি যদি বলেন যে দ্য ইকোনমি বাংলাদেশের জন্য যে প্রেজেন্ট পার্টিসিপিয়ালটা আছে আপনি এটাকে হাইলাইট করবেন, তাহলে আর কিছুই করার দরকার নেই, দুই পাশে দুইটা এম ড্যাশ দিয়ে দিবেন। এই যে আপনি দিয়ে দিলেন, দেখুন। কিন্তু সমস্যাটা কোথায় হলো? এখানে কিন্তু লিড বাই রাইজিং এক্সপোর্টস অ্যান্ড রেমিটেন্স এই পার্টটা কিন্তু আমার গ্রোথের সাথে রিলেটেড। সো এটা কিন্তু আমার এম ড্যাশের বাইরে চলে গেলে হবে না। তাই সেজন্য আমি যে কাজটা করব, আমি হচ্ছে এটাকে এম ড্যাশের ভিতরে নিয়ে আসবো। এইবার দেখুন ফাইনাল আউটপুটে গিয়ে সেন্টেন্সটা আসলেই কত সুন্দর লাগছে আমাদের কাছে। দেখুন একেবারে একটা প্রফেশনাল সেন্টেন্স, খেয়াল করে দেখুন। সো আপনি যদি একটু কষ্ট করে জিনিসগুলোকে এইভাবে প্র্যাকটিস করতে পারেন, আমার মনে হয় যে আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং দেখুন পত্রিকাতে কিন্তু আপনি এই ধরনের সেন্টেন্স অহরহ দেখে থাকেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা বুঝতে পারছেন সবাই? জি দাদা, বুঝতে পেরেছি। জি দাদা, অনেক সুন্দর হয়েছে এটা। তো এই বিষয়গুলা এখন আমি তো জাস্ট আপনাকে একটা বাক্য বানিয়ে দেখালাম ভাই। এটা আসলে ভাই বানানোর কোনো শেষ নাই, কোটি কোটি সেন্টেন্স আছে, আপনি প্র্যাকটিস করে করে যত পারেন আর কি ক্লিয়ার করতে পারেন করবেন, ঠিক আছে? বাট আপনি যদি সময় দিতে পারেন ভাই সেন্টেন্স প্যাটার্ন অনেক ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো মোটামুটি এই ছিল আমার পক্ষ থেকে গ্রামার ক্লাস। তো আমরা ক্লজের পুরো ব্যাপারটা ক্লিয়ার করছি, টেন্সের ব্যাপারটা ক্লিয়ার করছি, আর হচ্ছে আপনার এই কম্প্যারিজনের ব্যাপারটা ক্লিয়ার করলাম। সো টাইম টু টাইম এখন আমরা যেগুলো পড়াবো এর মধ্যে আপনি কিছু খুচরা গ্রামার পাবেন, যেমন ইনভার্সন সম্পর্কে একটু আইডিয়া পাবেন, সাবজাংটিভ সম্পর্কে একটু আইডিয়া পাবেন। তো ওই বিষয়গুলো আমাদেরকে করে ডিসকাশনে আসবে। আমরা নেক্সট উইক থেকে, আমি নেক্সট উইক বলতেছি আগামীকাল ক্লাস থেকে আমরা হচ্ছে আপনার শুরু করব থেকে কি বলে আপনার নিউজ পেপার থেকে, ঠিক আছে? দাদা এখানে বিদায় নেব। হ্যাঁ বলেন, শুনছি। দাদা আমরা যে এই ক্লাসের একটা ভিডিও পাবো, ওইটাতে কি এই ভিডিও সহ পাবো না? এখন যেটা দেখালেন আমি এই রেকর্ডেড ভিডিওটাই, মানে এখন তো পুরো ভিডিওটা আমাদের রেকর্ডেড ভিডিওর মধ্যে ইনক্লুড হয়ে গেছে, ঠিক আছে? জি দাদা, এটার জন্য। আর দাদা একটা রিকোয়েস্ট ছিল দাদা, সকালে ক্লাস না নিলে ভালো হয় দাদা। আমার এখানে কারেন্ট থাকে না সকালবেলা 2-3 ঘন্টা করে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আর মোবাইল নেট দিয়ে আসলে জুমটা চললে একদম আটকে যায়।
তাই আর কি সমস্যা নাই, প্রবলেম? ভিডিওগুলো আমি আজকের মধ্যে দিয়ে দেওয়ার ব্যবস্থা করি ভাই, কালকে থেকে আবার পেয়ে যান, ঠিক আছে? টেনশন নেবেন না, okay? আচ্ছা দাদা, থ্যাংক ইউ। ওকে ভাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড গুড নাইট সবাইকে। নমস্কার দাদা। ওকে বাই বাই। নমস্কার দিলে। নমস্কার। হ্যালো